আজকে আমরা ইউনিট 10-এর যে লিনিয়ার প্রোগ্রামিং এর একটি অধ্যায়, সেটা হলো গ্রাফিক্যাল সলিউশনটা আলোচনা করব। অর্থাৎ গ্রাফের মাধ্যমে লিনিয়ার প্রোগ্রামিং সমাধান করা। তো এক্ষেত্রে এরকম আমাদের একটা লিনিয়ার প্রোগ্রামিং দেওয়া থাকবে। হ্যাঁ, উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন, তারপর কতগুলো কনস্ট্যান্টস বা সীমাবদ্ধতা দেওয়া থাকবে। তো আমরা কিভাবে এই কনস্ট্যান্টস বা সীমাবদ্ধতাগুলো থেকে লিনিয়ার প্রোগ্রামিংটাকে সমাধান করে একটা ফিজিবল সলিউশন বের করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে অসমতাগুলো থাকবে সেগুলোকে আমরা সমীকরণ আকারে লিখতে হবে। অর্থাৎ গ্রেটার দ্যান অর লেস দ্যান যেটাই থাকুক না কেন সেগুলোকে আমরা ইকুয়াল দিয়ে সমীকরণ আকারে লিখব। তারপর সেখানে আহ, একবার ওয়াই ইকাস টু জিরো, একবার এক্স ইকাস টু জিরো বসিয়ে, অর্থাৎ এক্স এর ইন্টারসেপ্ট এবং ওয়াই এর ইন্টারসেপ্ট এগুলো বের করতে হবে। তারপর আমরা এখান থেকে একটা ফিজিবল সলিউশন সহজে বের করতে পারবো। আমি যদি আপনাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাই, সেটা একটু পরে দেখাবো। আমরা একটু বেসিক গুলা একটু দেখি। দেখেন, উদ্দেশ্য ফাংশনাল রেখা অঙ্কন করা, অর্থাৎ যেটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে সেটা গ্রাফটা অঙ্কন করতে হবে। এরপর শীর্ষবিন্দু পরীক্ষা অর্থাৎ ভার্টেক্স, এখানে সব সম্ভাব্য অঞ্চলগুলো শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করতে হবে। তারপর প্রতিটি শীর্ষবিন্দুর জন্য উদ্দেশ্য ফাংশনের মান বের করতে হবে। যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সেটাই হলো সমাধান। এখন এই কথাগুলো আপনাদের কাছে কেমন মানে অন্যরকম মনে হতে পারে, তাই না? কঠিন মনে হতে পারে, বা এটা কি আসলে কিছুই বুঝতেছি না এরকম মনে হবে, তাই না? যখন আপনারা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা একটা এক্সাম্পল করবেন, তখনই আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য আমি সরাসরি আগে একটা ম্যাথে চলে যাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? জি। আচ্ছা, দেখেন, আমি আগে এই ম্যাথটা দেখাই, তারপর আমরা আবার বেসিক গুলাতে যাব, যে এখানে প্রসেস গুলা যেগুলো আছে সেগুলা দেখাবো। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, এরকম একটা লিনিয়ার প্রোগ্রামিং দেওয়া থাকবে। হ্যাঁ, বলবে যে এটাকে গ্রাফিক্যাল মেথড বা গ্রাফিক্যাল পদ্ধতিতে সমাধান করুন। তো সর্বোচ্চকরণ দেওয়া আছে আর সীমাবদ্ধতাগুলো দেওয়া আছে। তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে প্রথম কাজ হলো আমাদের যে কনস্ট্যান্টস বা সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে সমীকরণ আকারে লিখতে হবে। কিন্তু এটা না, নিচেরটা না, একদম নিচে যেটা আছে এটা কিন্তু সীমাবদ্ধতা না। এটা হলো কি বলেন, কালকে বলছিলাম এগুলো কি x1 x2 > 0, জি, এগুলা কি? সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত হ্যাঁ, চলো। ডিসিশন ভেরিয়েবল বা সিদ্ধান্ত চলক। আর এগুলো সবসময় নন নেগেটিভ হয়, অঋণাত্মক হয়। তো এগুলাকেই সমীকরণ বানাইতে হবে না, এগুলো যা আছে তাই থাকবে। যে অসমতাগুলো আছে, হ্যাঁ, সেগুলাকে আমরা এই যেগুলা যেগুলাকে আমি মার্ক করেছি সেগুলোকে আমরা সমীকরণ আকারে লিখবো। এখন আমি একটু আগে আপনাদেরকে মেথড গুলো বলেছি, এই যে দেখেন, এই যে কিভাবে করবেন। প্রতিটি সীমাবদ্ধতা সমীকরণকে সমানতা রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ লেস দ্যান আর ইকুয়াল বা গ্রেটার দ্যান আর ইকুয়াল যেটা থাকুক সেটাকে ইকুয়াল আকারে লিখতে হবে। তো আমরা সেটাই লিখবো আগে। এই যে দেখেন, সবগুলো লিখেছি, এখানে 5টা সমীকরণ হবে। এখন হলো শীর্ষবিন্দু নির্ণয়। এই যে আমি একটু আগে এখানে যেটা লিখেছিলাম, দেখেন, শীর্ষবিন্দু বা ভার্টেক্স নির্ণয়। এই যে আমাদের যে এখানে যে প্রসেসগুলো দেওয়া আছে, কোথায়, এই যে প্রতিটি রেখার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করবো। করার পরে আমরা এখানে শীর্ষবিন্দুগুলো পাবো। এখন কিভাবে পাবো সেটা একটু দেখি। প্রথম দেখেন, এক্স অক্ষ বরাবর x1 ও ওয়াই অক্ষ বরাবর x2, এবং প্রথম চতুর্থাংশে একটা গ্রাফ অঙ্কন করতে হবে আপনাদেরকে, এরকম একটা গ্রাফ। তো আপনারা যে কাজটি করবেন এটা তো ড্র করাই আছে, আমি ওটা দেখাচ্ছি না। প্রথমে আপনারা যে কাজ করবেন, এদিকে এক্স অক্ষ, এদিকে কি ওয়াই অক্ষ নেবেন। তো এক্স অক্ষ বরাবর আমরা যেটা নিব সেটা হলো x1 এর ভ্যালু গুলা। কারণ এখানে আমাদের দুটা চলক আছে, একটা x1 আর একটা কি x2। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিব কি x2। এখন দেখেন, আমাদের এখানে স্থানাঙ্কগুলো বের করতে হবে। তো আমরা যদি প্রথমে দেখি গ্রাফের মধ্যে আমরা কিভাবে স্থানাঙ্কগুলো বের করব। খেয়াল করেন, প্রথম সমীকরণ কি, x1 হলো 36, x2 হলো কত, 12। তো x1 36, x2 কত, 12, তাই না? জি। তাহলে দেখেন, এ এর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, বি এর স্থানাঙ্ক কিভাবে পাবো। আমরা যদি এখানে কতগুলো ফিজিবল সলিউশন বের করি, ধরেন আমি এটা পেয়ে গেছি ABCDE, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই। এর মধ্যে যে কমন যেটা থাকবে, এই যে দেখেন, এই কমন যেটা থাকবে সবগুলোর মধ্যে, হ্যাঁ, সেটা হলো আমাদের ফিজিবল সলিউশন। এর মধ্যে আবার একটা হিসেব আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমি একটা একটা করে দিই, দেখাই।
দেখেন x1 কত 36, x2 কত 12, x1 36, x2 কত 12। এখন আপনারাই দেখেন x1 যদি 36 হয়, আচ্ছা x1 36 মানে কি, এটা x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল? কথা বলেন, x1 36 এটা x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল হবে? x1 এক্স 30 অক্ষ যদি এই যে, সমান্তরাল। না এটা যদি 36 হয় এতটুকু, তো টান দিলে তো এরকম হবে, তাই না? আমরা বলি না জি। যে x ইকুয়ালস টু a, এটা কার সমীকরণ? এটা হলো y অক্ষের সমান্তরাল ওয়াই রেখার অক্ষের সমীকরণ, সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। তাহলে x1 যদি 36 হয়, এই যে দেখেন এখানে x1 যদি 36 হয়, তাহলে এটা কি হবে? x1 36 হলে এটা y অক্ষের সমান্তরাল। এই যে দেখেন 1 নং লেখা আছে না, এই যে 1 নং ইকুয়েশন। জি। আবার দেখেন x2 কত দেওয়া আছে আমাদের, x2 দেওয়া আছে 12, x2 কত 12 দেওয়া আছে। তো 12। সেটা সেটা জি। আমরা, হ্যাঁ x2 হলো আমাদের 12। তাহলে দেখেন এখানে আমরা যে ইয়াগুলো পাই, x1 প্লাস 4x2 60। আপনারা এটাকে দুই ভাবে করা যায়, একটা হলো প্রত্যেকটা সমীকরণ ধরেন x1, আমি আলাদাভাবে একটা দেখাই যে একদম আমি নিজে ড্র করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হলো 36, তাহলে x1 হলো কি 36, তাহলে এটা, তাই না? x1 36, তাহলে এটা তো x অক্ষ বরাবর, কথাগুলো খেয়াল করেন। কিন্তু x2 যেটা 12, এটা কি x অক্ষ না y অক্ষ বরাবর বলেন? x2 তো হলো y অক্ষ বরাবর, তাহলে এটা কার সমান্তরাল হবে, x এর না y এর সমান্তরাল হবে? আমি এক্স এর। আবার বলি, এদিকে হলো x1, এদিকে হলো x2। তো x2 যদি 12 হয়, দেখেন x2 যদি 12 হয়, তাহলে x2 12 হলো তো y এর দিকে হবে, মানে এটা এরকম হবে, x এর সমান্তরাল হবে না, এই যে এভাবে, এভাবে আসবে না? জি, এক্স এর সমান্তরাল। জি। হ্যাঁ, তাহলে x2 যদি 12 হয়, সেটা ইয়ার সমান্তরাল হবে, y এর x এর সমান্তরাল হবে। এক্স এর সমান্তরাল। হ্যাঁ, তাহলে এখানে ধরেন 12, এটা হলো x2, এটা হলো 2 নং ইকুয়েশন। আবার 3 নং এ দেখেন জি। x1 প্লাস 4x2 হলো 60। আমি একদম সহজ ভাবে বলি, এখানে কিভাবে দেওয়া আছে সেটা ফ্যাক্ট না, আমার কথাগুলো খেয়াল করেন। x1 প্লাস 4x2, আপনি s2 এটাকে জিরো ধরেন একবার, s2 কে জিরো ধরেন, জি। তাহলে x1 কত পাবেন বলেন? 60। 60। তাহলে x1 যদি 60। 60 জি। পান, এটা হলো এখানে x2 জিরো, এখানে না, এখানে একটা 60 পাবেন, এখানে জি। একটা 60 পাবেন। আবার দেখেন x1 জিরো ধরেন, তাহলে s2 কত হয় 15, তাহলে এখানে একটা পাবেন। জি। তার মানে কি, আপনি এখানে এই দুটো জয়েন করলে 3 নং ইকুয়েশনটা পাবেন, তাই না? জি। এই যে এটা হলো 3 নং ইকুয়েশন, এই যে আমি যদি বলি দেখেন, এই যে 3 নং ইকুয়েশন দেখছেন, এই যে x2 কত, x1 60, x2 কত বলছি 15, এই যে এখানে দেখছেন, জি। তাহলে s2 15, এই যে এখানে। এভাবে একটা জিরো ধরে মানে আপনারা, যখন আপনি x1 জিরো ধরবেন মানে এটা হলো x1, যখন x2 জিরো ধরবেন তার মানে হলো এটা x1 অক্ষের মধ্যে পড়বে। আবার কারণ এই অক্ষে জি। আমরা কি বলি, x অক্ষে y জিরো, এটা যদি x অক্ষ হয় এখানে y জিরো থাকবে, আর এটা যদি y অক্ষ জি। হয় এখানে x এর মান জিরো থাকবে। তো এক্স জিরো থাকবে। আমরা জি। প্রথমে এই x1 জিরো ধরলে s2 হয় 60, মানে s2 হয় 15, তো আমরা এদিকে 15টা নিব। আবার s2 যদি জিরো হয়, x1 হবে 60, সেটা হলো এটা, তখন এই দুটো পয়েন্ট জয়েন করলে আমরা একটা রেখা পাবো, এটা হলো 3 নং রেখা। সিমিলারলি 4 নং সমীকরণ দেখেন, আমরা যদি জি। x1 জিরো ধরি, s2 কত হয় 30, তো x1 জিরো জি। ধরলে এটা হলো x2 অক্ষের মধ্যে পড়বে, তাহলে s2 যদি 30 হয় এটা হবে এদিকে, এখানে পড়বে একটা পয়েন্ট। জি। আবার দেখেন x1, x2 জিরো ধরেন, x2 জিরো মানে x1 অক্ষ, তাহলে x1 কত হয় জি। 30/2, 15। 15 হবে, এখানে একটা পড়বে। তারপর আপনারা এই দুটা জয়েন করে দিবেন, এই যে দেখেন এখানে জয়েন করা আছে। 4 নং কোনটা ইকুয়েশন, এই যে এটা দেখেন, এই যে 15 জি। আর এদিকে 30 দেখছেন, এই যে এটা হলো 4 নং জি। ইকুয়েশন। এভাবে একটা জিরো ধরে আরেকটা করতে হবে, এই যে আমি কথাগুলো এখানে লিখে দিয়েছি, এই যে এই জি। নিয়মগুলা। প্রথমে। এক্স ছেদ ওয়াই জিরো বসিয়ে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর ছেদ এক্স জিরো বসিয়ে ওয়াই এর মান বের করতে হবে। এখন এখানে আসলে আমাদের, আমরা যেহেতু আমাদের চলকগুলো কি কি, সিদ্ধান্ত চলকগুলো x1 আর x2, তাই না? এর জন্য জি। আমরা এক্স অক্ষ বরাবর x1 নিব, ওয়াই অক্ষ বরাবর x2 ধরে কাজ করব। তাহলে আমরা এভাবে দেখেন সবগুলো সমীকরণ পাবো। পাওয়ার পর দেখেন এখন আমাদের ফিজিবল সলিউশন বের করতে হবে। এখানে একটা ঘটনা আছে, ঘটনা কি দেখেন, লেস দ্যান আর গ্রেটার দ্যানের একটা ব্যাপার আছে। তো আমরা প্রথমে 1 নংটা দেখি, x1 লেস দ্যান 36, লেস দ্যান আর ইকুয়াল টু কি 36, মনে রাখবেন
এই যে x1 <36 কোনটা, এটা না 1 নং ইকুয়েশন? জি এই যে 36। এখন যদি দেখেন লেস দেন থাকে, সেটা সবসময় মূল বিন্দুর দিকে যাবে, এদিকে আসতে থাকবে, মানে এটা ফিজিবল সলিউশন হলে এদিকে, এদিকে এটার কোনো সলিউশন নাই। কথা বুঝছেন? এটা সলিউশন সব জি হলে এদিকে। আবার দেখেন 2 নং যেটা আছে, এটাও লেস দেনে আছে, তাহলে সেটাও মূল বিন্দুর জি দিকে আসবে। এই যে 2 নং এটা মূল বিন্দুর দিকে আসবে, মানে নিচের দিকে আসবে। এদিকে যাবে না, এদিকে গেলে তো বেড়ে যাবে, মানে নিচের দিকে আসতে থাকবে। আবার দেখেন 3 নং সমীকরণ যেটা আছে, x1 জি লেস দ্যান সাইড, এর সবগুলো মিল বিন্দুর দিকে। দেখেন x1 3 নং সমীকরণ যেটা, এই যে দেখেন 3 নং সমীকরণ যেটা, এই যে এটা, এই যে এটা, জি এটাও মূল বিন্দুর দিকে আসবে, মানে এটা সলিউশন হলো এদিকে এগুলার। 4 নং সমীকরণটা জি দেখেন, 4 নং সমীকরণ হলো গ্রেটার দেন 2x1 + 30। আচ্ছা, তাহলে এটা মূল বিন্দুর উল্টা দিকে যাবে। দেখেন 4 নং সমীকরণ কোনটা ছিল? এই যে এটা। এই যে 4 নাম্বার। জি হ্যাঁ, এটা সলিউশন হবে এদিকে, মানে এদিকে, এদিকে, এদিকের দিকে, এদিকে থাকবে না, বাম দিকে থাকবে না, ডান দিকে আসবে। হ্যাঁ। 5 নং এরটা জি কোন দিকে দেখেন, 5 নং এরটা মূল বিন্দুর উল্টা দিকে। 5 নং, এই যে পাঁচ জি নং সমীকরণ এদিকে। তো আমরা যদি দেখি এ সবগুলোর জন্য কমন পার্ট কিন্তু এটা, এই যে এটা। কথা বুঝছেন? এ কমন রিজিয়ন হলো এটা। তো কমন পার্টের ক্ষেত্রে আমরা দেখি এখানে কমন পার্ট কয়টা বিন্দুকে ছেদ করছে, যে একটা এ, একটা বি, জি একটা সি, একটা ডি, আর একটা কি ই। এটা সবগুলোর জন্য ফিজিবল সলিউশন। তাহলে পয়েন্ট হলো কয়টা? 5টা। তাহলে আমরা এই 5টা পয়েন্টের শীর্ষবিন্দু বের করব, সেটা গ্রাফ থেকে আমরা গ্রাফে দেখবো কোনটা কোন পজিশনে আছে। এই 5টা পয়েন্ট বের করব। বুঝছেন কিনা বলেন 5টা পয়েন্ট? জি আমি বুঝছি। একটু মুছে ফেলি। এই যে একটা, এই যে দেখেন, এই যে এটা দেখেন, এটা হলো 15,0, কারণ এখানে এক্স অক্ষে ওয়াই এর মান 0 হবে। হ্যাঁ, জি আবার বিটা একে 36,0, আর সিটা হলো 36,6। কিভাবে পাবেন? সি স্থানাঙ্ক এদিকে 36 ঠিক আছে, কিন্তু এখানে 6 কিভাবে পাবেন? সেটা আপনি ওই সমীকরণে বসাই দিবেন, বা আপনি গ্রাফেও দেখবেন যেটা কোন পজিশনে আছে, ওখান থেকে পয়েন্টটা লিখে দেওয়া যায়। হ্যাঁ। সমীকরণ দুইটা সমাধান করেও বা পাওয়া আমি যাবে বলতে, হ্যাঁ 71। বলতেছি, আপনি গ্রাফ থেকেও পারবেন। আবার দেখেন সিটা কার, সিটা হলো 3 নং এবং 1 নং এর ছেদ বিন্দু, তাই না? এই যে তিন জি নং সমীকরণ এবং 1 নং, তাহলে 1 নং আর 3 নং সমীকরণ সমাধান করলে আপনি সি স্থানাঙ্ক পেয়ে যাবেন। বুঝছেন আপনারা? জি আবার দেখেন ডি যেটা আছে, ডিটাও এরকম 3 নং এবং ডি হলো 5 নং, 3 আর 5-এর ছেদ বিন্দু। তাহলে 3 নং আর 5 নং যে সমীকরণ আছে, যেখানে যে সমীকরণগুলো আছে 3 নং 5 নং, এগুলো সমাধান করলে আপনারা ডি স্থানাঙ্ক পেয়ে যাবেন, অথবা গ্রাফ থেকেও সরাসরি বসাই দিতে পারবেন। একইভাবে ইটা হলো 4 নং এবং 5 নং এর ছেদ বিন্দু, তখন 4 আর 5 সমাধান করলে পেয়ে যাবেন। আমার কথা ক্লিয়ারলি বুঝছেন? জি ক্লিয়ার। এটা কিন্তু অনেক সহজ, এগুলা সোজা কথা হলো, এগুলো আপনাদেরকে বসাইতে হবে ঠিকভাবে, এটাই। এখন সর্বোচ্চকরণ বলুক আর সর্বনিম্নকরণ বলুক, এটা কোনো ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট হলো লাস্টে। আপনাদের কাজ হলো, এই যে আপনারা এই যে পয়েন্টগুলো পাইছেন, এখন আপনারা দেখবেন যে এগুলোর জন্য, এই যে 5টা শীর্ষবিন্দু পাইছেন, এগুলোর জন্য উদ্দেশ্য ফাংশনের মান গণনা করতে হবে, অর্থাৎ যেটা সর্বোচ্চকরণ করতে বলছে সেখানে বসাইতে হবে। যেমন আমরা যদি A15,0 বিন্দুতে জেটের মান জেটের মধ্যে A15,0 বসে, মানে x1 15 আর x2 কত 0, তাহলে কি হবে? 7 × 15 + 10 কত 105। একইভাবে আপনারা সবগুলা বসাবেন। বসানোর পর দেখেন হাইস্ট কোথায় আছে বলেন তো? 312 সি বিন্দুতে না? জি তো সি বিন্দুতে হলো, কারণ সর্বোচ্চকরণ বলছে, তাহলে সি বিন্দুতে হলো হাইস্ট, তাহলে 36,6। তার মানে আমরা এখানে লিখতে পারি, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মান হলো 312, যেখানে যখন x1, x2 হলো 36, তার মানে হলো এখানে x1 এর মান হলো 36, x2 এর মান হলো 6। আর যদি সর্বনিম্নকরণ বলতো, তখন আমরা সবচেয়ে ছোট যেটা, যেমন 105, সেটা নিতাম, যেখানে x1 হলো 15 এবং x2 হলো কি 0। তাহলে সর্বনিম্নকরণ বলুক আর সর্বোচ্চকরণ বলুক, আপনাদেরকে এতটুকু পর্যন্ত করতে হবে, শুধু লাস্ট লাইনে এসে অ্যান্সারটা ওভাবে লিখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি সোলেমান ভাই আসল লাইনে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি ইনশাল্লাহ।
হ্যাঁ, গ্রাফিক্যাল সলিউশন অনেক সহজ। এই যে দেখেন, এখন আমরা আরেকটা দেখবো। ঠিক আছে, একটা দেখলো তো আর সব ক্লিয়ার না, আরেকটা দেখি। এই যে তিনটা অসমতা আছে প্রথমে, এটা লাস্টেরটা হলো তো আমাদের ডিসিশন ভেরিয়েবল, সিদ্ধান্ত চলক, ওটা যা আছে তাই থাকবে। জি। তাহলে আমরা অসমতা আকারে লিখবো। তাহলে সোলেমান ভাই আমাকে প্রসেস গুলো সমতা বলেন, এখানে আকারে। তিনটা জি। প্রসেস কি কি বলেন তো। আমি কিন্তু দেখেন, বইতে কিন্তু এ- আপনাদের এভাবে লেখা না, আমি কিন্তু সবসময় এই কথাটা বলি। আমি কিন্তু দাপে দাপে মানে স্টেপ জি, বাই স্টেপ আপনি লেখার চেষ্টা ধাপে করেছি, ধাপে দেখাই দেন, হ্যাঁ, স্টেপ স্টেপ দেখাই দিচ্ছেন, স্টেপ বাই স্টেপ যেটা সবগুলা। আপনাদের জন্য প্লাস পয়েন্ট। মানে এটা এভাবে যেমন আপনি এখানে তিনটা ধাপ মনে রাখবেন। জি, প্রথম এটা ধাপ সহজে মনে থাকবে। জি। হ্যাঁ, সীমাবদ্ধতাগুলোকে সমীকরণে নেবেন, এটা একটা প্রসেস। পরে কি সমতা করবেন, আকারে। জি। শীর্ষবিন্দু বের করবেন গ্রাফিক্যালি। আর 3 নাম্বার স্টেপে কি করবেন, সেই শীর্ষবিন্দুতে আপনারা অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য উদ্দেশ্য ফাংশন। ফাংশনের মান জি। নির্ণয় করবেন। তাহলে কাজ শেষ। এখন দেখেন আমরা এখানে দেখি, আমরা প্রথম কাজ হলো অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখবো। তাহলে লিখে ফেললাম। জি। লেখার পর আমরা ওই যে এক্স অক্ষ বরাবর x1, ওয়াই অক্ষ বরাবর x2, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় আমরা গ্রাফ ড্র করব, কারণ হলো আমাদের x1 x2 সবসময় পজিটিভ থাকবে। জি। এখন আমরা একটা গ্রাফ ড্র করব কিভাবে, এই যেটা এখন এটা তো এমনি এমনি পাবো না, আমরা আমরা কাজ করতে হবে। তাহলে দেখেন আগের মতো x2 0 ধরেন, তাহলে x1 কত হবে 4। তাহলে x2 0 হলে ফোর x1 হবে। 4। এই যে দেখেন, আমি একদম পয়েন্টগুলো আইডেন্টিফাই করে দিই। x2 0 হলে x1 হলো জি। 4। এই যে এখানে এটা এ ধরলেন। হ্যাঁ, এ ধরলাম। আবার দেখেন x1 0 ধরলে x2 কত হবে 2। ফোর টু। বাই টু না 2। তাহলে তাহলে জি। এখানে এদিকে পাবো 2, ওয়াই এদিকে পাবো 2, কোথাও 1 2। এই যে এখানে এখানে একটা পয়েন্ট পাবো। তাহলে এই জি। দুইটা পয়েন্ট জয়েন করে দিলে আমাদের 1 নং ইকুয়েশন হয়ে গেছে, জি। তাই না? আবার আরেকটা বিষয় বলি, আচ্ছা আগে বসানি পরে, বা সাথে সাথে করতে পারেন। দেখেন এখানে যেহেতু গ্রেটার দ্যান আর ইকুয়াল আছে, সেজন্য আপনারা এখানে এটাকে মূল বিন্দুর বাইরে ইন্ডিকেট করবেন, মানে এটা সলিউশন হলে এদিকে। আমার কথা বুঝছেন? জি। হ্যাঁ, তাহলে জি। 1 নং এর ফুল কাজ শেষ। এবার 2 নং এ আসে। দেখেন 2 নং হলো আহ কোথায় কোথায় 2 নং হলো, নিচে। এটা তো আগেরটা, নিচের দিকে। সরি সরি, জি, হ্যাঁ। নিচে। 2x1 প্লাস x2 4, তো আপনারা x2 0 ধরেন, তাহলে x1 হলো 2। টু আবার হবে। জি। x1 0 ধরেন, x2 হলো 4। আচ্ছা, ফোর। তাহলে x1 2 x2 4। এই যে দেখেন x1 2 আর x2 4, এখানে এই যেটা 4, ফোর হবে। জি। এই দুটা জয়েন করে দিবেন। ঠিক আছে, এটা হলো 2 নং সমীকরণটা। এটাও যেহেতু মনে হয় গ্রেটার দেন আছে, দেখেন তো 2 নংটা। জি, গ্রেটার দেন আছে, এটা বাহিরে যাবে। এই যে দূর, আমি বারবার আগেরটা চলে আসে, সরি। এই যে এটাও গ্রেটার জি। দেন আছে, তাহলে এই 2 নং, এটা 2 নং। তাহলে এটাও কি মূল বিন্দুর বাইরে যাবে। এই যে জি। দেখেন, এটাও বাইরের দিকে যাবে, বাইরের দিকে আসলো। 2 নং গেল। এখন 3 নংটা দেখে, 3 নং হলো এক্স জি, ওয়ান মূল প্লাস বিন্দুর এক্স টু দিকে। 5। তার মানে x1 0 ধরলে x2 5, x2 0 ধরলে x1 5, মানে দুটাই 5 5, এটাও 5 এটাও 5। তাহলে এটা হলো আমাদের জি। 3 নং সমীকরণ। কিন্তু এটা যেহেতু লেস দেন আকারে আছে, এই জন্য এটা মূল বিন্দুর দিকে আসবে। এই যে এটা যেহেতু জি। 3 নং সমীকরণ লেস দেন আকারে আছে, এই অসমতাটা, সেজন্য এটা মূল বিন্দুর থেকে আসবে, এই যে এদিকে মূল বিন্দুর দিকে আসবে, এই যে এদিকে আসবে। এখন আমরা দেখি ফিজিবল জি। সলিউশনটা কোথায়। তো আমরা দেখি এই যে এখানে এটা উপরের দিকে আসতেছে, এটা উপরে আসতেছে, এটা নিচের দিকে আসতেছে, মানে সবগুলোর জন্য কমন এরিয়া হলো এটা, এই যে এটা, নাকি? জি। এটা হলো জি, ঠিক কমন আছে। এরিয়া যতটুকু, তার মানে আমরা বলতে পারবো এ বি সি ডি। এই যে দেখেন এ বি সি ডি ই, আমি একটু মুছে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এগুলো মুছে ফেলি, এই যে খেয়াল করেন, আমরা তো এই জি। যে এখানে এ বি সি ডি এগুলো তো আমরা গ্রাফ থেকে পাইছি। আর ইটা পাবো আমরা জি। ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। তাহলে দেখেন এ বি সি ডি ই, মানে হলো আমাদের ফিজিবল সলিউশন, একদম আমি মার্ক করে দিই। আমাদের সলিউশনের এরিয়া হলো এটা, এই যে এটা, এই যে এই যে এগুলা, এই এই এরিয়াটা, এই এরিয়াটা জি। আমাদের সলিউশন। তো এরিয়ার মধ্যে কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, তাই না? এই যে জি। এই এরিয়াটা হলো আমাদের সলিউশন। এদিকে নাই, কারণ এদিকে কেউ নাই। হ্যাঁ, এগুলা এদিকে উপরের দিকে উঠতেছে, এটা আবার নিচের দিকে নামতেছে, এগুলোর জন্য কমন হলো এটা। তার মানে আমরা এখন এই পয়েন্ট গুলা বের করবো আগের মতো। দেখেন অনেক সহজ গ্রাফিক্যাল সলিউশনটা। এই জি, এ বিন্দু। এ হলো 4,0,
এখানে গ্রাফ থেকে পাই, জি বি হলো 5,0 দেখা যাচ্ছে, সি এখান জি থেকে দেখা যাচ্ছে x0 হবে, ডি তো x0 হবে দেখা যায়। তাহলে সি তে জি আবার এতটুকু 5, ডি তে আছে এতটুকু 4, মানে এটা 0,4 ডি, আর সি টা হলো 0,5। আমরা গ্রাফ থেকেও দেখতে পারি, আবার সলিউশন করেও বের করতে পারি, তাই না? তাহলে এবিসিডি জি। হয়ে গেল, কিন্তু ইটা তো আমাদের নাই। ইটা কিন্তু ইন্টারসেক্টিং না। পয়েন্ট, এখন দেখতে হবে এটা কার কার ইন্টারসেক্টিং। তাহলে এটা কোথায় আছে, এ রেখার মধ্যে আছে, জি আবার এ রেখার মধ্যে আছে। তো এটা হলো, এটা যে সমীকরণটা, এটা কোন নং, এটা 1 নং সমীকরণ ছিল মনে হয়, তাই না? জি এটা ছিল 2 নং সমীকরণ। তাহলে এ হলো এক জি আর দুই এর ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদ বিন্দু। তো ইন্টারসেক্টিং পয়েন্ট মানে এই দুইটা ছেদ বিন্দু 1 আর 2। তাহলে এই দুইটা সমাধান করে আপনারা x1 x2 যে মানগুলো পাবেন সেটাই হলো ই এর স্থানাঙ্ক। আর যদি বলেন যে আমরা গ্রাফ থেকে বসা দিব, তাও পারবেন, সেটাও সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু ঘটনা হলো যদি ভগ্নাংশ আকারে আসে, গ্রাফ থেকে বসানো ছোটটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন ই জি এর স্থানাঙ্ক হলো 4/3, 4/3। হ্যাঁ, এটা হলো 1 পয়েন্ট সামথিং হবে আর কি। যাই হোক, আমরা এখন পয়েন্ট 5টা পেয়ে গেছি, বুঝছেন কি না বলেন আপনারা? জি। আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, এখন এই উদ্দেশ্য ফাংশনের মানগুলো আমরা বসাবো। আমরা এখন স্টেপ 3-তে চলে আসছি, ফাইনাল স্টেপ। তাহলে এই যে জি সবগুলা মান বসাবো, বসানোর পর দেখেন ঘটনা হলো কি, A B C D চারটাতে বসালাম। হ্যাঁ, আর এটা জি হলো ই, সরি এ না, এটা ই, এটা হলো ই, 4/3, 4/3। তাহলে ই এর তো কত পাচ্ছি দেখেন, 6.67। 20/3 হলে আসলে স্পেসিফিক কত সেটা বলা যায় না, এই জন্য আমরা এটাকে ইকুইভ্যালেন্ট মানে এটা অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে সেটা লিখবো, 6.67। তাহলে দেখেন আমাদের এখানে ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন, সর্বনিম্নকরণ বলছে, তাই না? তাহলে জি সর্বনিম্ন মান কোনটা, এটা, সিক্স পয়েন্ট সিক্স জি সেভেন এটা। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা 6.67, যেখানে x1 হলো 4/3 আর x2 হলো কি 4/3। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন মান হলো কত, জেড ইকুয়ালস টু 6.67, x1 x2 যেখানে 4/3, 4/3। এখন পরীক্ষা যদি বলতো সর্বোচ্চ মান কত, তো একই, এখানে শুধু এই লাইনটা ডিফারেন্ট হইতো আর এতটুকু সব ঠিক থাকতো। তখন আপনারা নিতেন এখানে 15, সর্বোচ্চ মান হলো 15, যেখানে জি x1 হলো 5, x2 হলো 0। এটাই, একই ম্যাথ। সর্বনিম্নকরণ বলুক আর সর্বোচ্চকরণ, আর গ্রাফিক্যাল সলিউশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি জি বুয়েটে এমফিল করার সময় একটা সাবজেক্ট পড়ছিলাম আপনার অপটিমাইজেশন, সর্বোচ্চকরণ। হ্যাঁ, ইভেন গ্রাফিক্যাল সলিউশন মানে শুধু গ্রাফ, আপনার গ্রাফ নিয়ে কিন্তু এমফিল পিএইচডি আছে, জানেন কিনা জানি না, শুধু গ্রাফ নিয়ে। জি জানে। আচ্ছা, আমি আরেকটা বিষয় অ্যাড করি আপনাদের। আমি ওই যে বুয়েটে আজকে পিএইচডি তে অ্যাপ্লাই করছি, ভর্তি পরীক্ষা হবে আর কি সামনে, দোয়া করবেন ইনশাল্লাহ যেন পিএইচডিটা করতে পারি আর কি। আজকে সারাদিন বসে বসে কাজ করছিলাম, অ্যাপ্লাই ওদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আর কি। আমরা আচ্ছা। এমপিলে 8টা সাবজেক্ট পড়ছে, এমপিলে 8টা সাবজেক্ট হলো 24 ক্রেডিট, বাকি 24 ক্রেডিট হলো থিসিস। তাহলে দেখো কতগুলো বই পড়া লাগছে, এর মধ্যে অ্যাডভান্স নিউমেরিক্যাল মেথড ছিল, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সব অ্যাডভান্স, অ্যাডভান্স পার্শিয়াল, অ্যাডভান্স নিউমেরিক্যাল। হ্যাঁ, ওগুলা ছিল আর কি। এখন আবার পিএইচডি করলে আবার আরো 3টা পড়তে হবে, মোট 11টা বেশি আর কি। মানে মাস্টার্সের পরও আরো 11টা ম্যাথ পড়া লাগছে এমফিল পিএইচডি করার জন্য, তাহলে বুঝেন কতগুলা ম্যাথ পড়া লাগে। আমরা মনে করি যে মাস্টার শেষ মানে অনেক পড়া শেষ, না, আসলে অনেক পড়া আসলে বাকি। জি আরো বাকি থাকে। আমরা মাস্টার্স পর্যন্ত শুধু ম্যাথের মেন গুলা পড়ি, কিন্তু অ্যাডভান্স লেভেলটা আমাদের কিন্তু এর পরে এমফিল পিএইচডি রিসার্চ গিয়ে আমরা অ্যাডভান্স লেভেল গুলো অ্যাপ্লাই করি। যাই হোক, এখন বুঝতে পারছেন তো এগুলো, না? জি এই যে যেমন আমি এখানে আরো দুইটা দিয়ে রাখছি, আপনারা এগুলো সলভ করবেন। এবার আমি আরেকটা জিনিস সুন্দরভাবে করছি, সেটা হলো আমি আনসার দিয়ে রাখছি যাতে আপনারা মিলাইতে পারেন ঠিক আছে কিনা। এই যে আপনারা এটা করবেন, করার পর দেখবেন যে অ্যান্সার এটা মিলে কিনা। হ্যাঁ, আবার এখানে দেখেন, জি এখানেও আরেকটা দেওয়া আছে, অ্যান্সারটাও নিচে দেওয়া আছে, করার পর আপনারা মিলাই দেখবেন। এগুলো টাচ করবেন না, এগুলো হলো কনস্ট্যান্টস, আমাদের ডিসিশন ভেরিয়েবল, এগুলো যা আছে তাই থাকবে। শুধু ওই বাকিগুলাকে আমরা কি করব, সমীকরণ আকারে নিয়ে যাব, নিয়ে আমরা গ্রাফে বসাই দিব, ঠিক আছে। জি। তাহলে এই লিনিয়ার প্রোগ্রাম থেকে আপনারা বেশি পড়বেন কি কনভেক্স সেট, যেটা অলরেডি 2023 সাল এবং 2024 সাল 17 এবং 18তম নিবন্ধনে দুইবার আসছে। এরপর হলো জি আহ, আমি আপনাদের ওই দিন লাস্ট ক্লাসে কি দেখাইছিলাম, আদর্শ আকার।
ও স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল অ্যাকাউন্ট। ফর্ম। হ্যাঁ, এখান থেকে গতকালকে। এখান থেকে তো দুইবার আসছে, আসছে না? জি, একবার স- আসছে। না না, আমি ভুল বলছি, কনভেক্স সেট থেকে একবার আসছে, আর ইয়া থেকে দুইবার আসছে। স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম দুটাই আসছে পরীক্ষায়। আপনারা দেখেন, একটা 17তম নিবন্ধনে আসছে, একটা 18তম নিবন্ধনে আসছে। 18তম তো একটা আসছে, জি। আসে নাই? জি আসছে, 18তে আসছে। হ্যাঁ, 17তম তো আসছে। ঠিক আছে, তো আপনাদের এজন্য এখানে দুটা ফরম্যাট এগুলা ভালো করে করতে হবে। এই কনভেক্স সেট, তারপর ক্যানোনিক্যাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামিং, আর এখন লাস্টে হলো গ্রাফিক্যাল সলিউশন যেটা আছে। তাহলে মোটামুটি আপনাদের জি। এই আর প্রিপারেশনটা হয়ে যাবে। লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রিপারেশন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। বলেন, আপনাদের কোনো কোর্সে থাকলে বলতে পারেন। না, কোনো প্রশ্ন নাই। সানজিদা আপু মনে হয় পরে জয়েন করছেন, বুঝছেন কি না বলেন? জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসটা এখানে কিন্তু একটা বিষয় সিরিয়াসলি মাথায় রাখতে হবে। সেটা হলো ওই যে আপনাদের এই যে কোন দিকে লেস দ্যান গ্রেটার দ্যান হলো কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু একটা ফ্যাক্ট। হ্যাঁ, একদম সোজা হিসেব হলো এই, উপরের দিকে আর নিচের দিকে, মানে যখন আপনাদের গ্রাফটা ধরে এরকম আছে, হ্যাঁ, এটা কিন্তু নিচের দিকে মিন করে, মানে অরিজিন তো এলো এখানে, মানে নিচের দিকে মিন করে। আর এটা মানে উপরের দিকে মিন করে, এই যে এটা, এটা কিন্তু উপরের দিকে মিন করে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সরি, আমি একটু ড্র করে দেখাই। এই যে এটা কিন্তু এদিকে মিন মানে হলো, এটা দেখেন কোন দিকে আসতেছে, অরিজিনের দিকে আসতেছে এদিকে। হ্যাঁ, এটা লেস দ্যান থাকে, আবার গ্রেটার দ্যান থাকলে এটা আসতো এদিকে, একটু খেয়াল এটা রাখতে বাইরে হবে। যাবে। হ্যাঁ, তারপর যেটা যে এদিকে গেছে কেন না যাক, যাওয়ার পর কমন যেটা হবে সেটা হলো ফিজিক্যাল সলিউশন। আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই, ধরেন এ লোক এ লোক এদিকে আসতেছে, খেয়াল করেন, এ লোক এদিকে আসতে, তিনজন লোক আছে। আবার আরেকজন লোক সে কি করছে, সে যাচ্ছে এদিকে। ও, আরেকজন লোক হলো এইদিকে। বলেন তো, এ তিনজন লোকের কি দেখা হবে? না, হবে না। দেখা হবে না, দেখা এ দুইজনের হইতে পারে, কারণ এ আসতেছে এদিকে, এ আসতেছে এদিকে, এখানে মুখোমুখি হতে পারেন, তাই না? এ আসলে এদিকে, আসলে এখানে দেখা হবে। জি। কিন্তু এ তো চলে যাচ্ছে এদিকে, জি। তার দিকে কোনো দেখা হবে না। তার মানে এরকম যদি হয়, দেখা না হওয়া মানে এটা কোনো ফিজিবল সলিউশন নাই। এরকমও কিন্তু আপনাদের আসবে, আপনার লিখতে হবে ইট হ্যাজ নো ফিজিবল সলিউশন, এটার কোনো ফিজিবল সলিউশন বা সমাধান নেই, এটারও নাই। ধরুন এখন, জি। ধরেন এই লোকটা যদি এইদিকে আসতো, তাহলে কিন্তু ঠিক ছিল, এটাও এদিকে আসতেছে, উনিও এদিকে আসতেছে, উনিও এদিকে আসতেছে, এখানে একটা জায়গায় উনাদের দেখা হবে, এটাই তখন ফিজিবল জি। সলিউশন থাকবে। তাহলে এই ম্যাটার গুলো এরকম, এই গ্রাফটা এদিকে আছে, এই গ্রাফটাও এদিকে আছে, ঠিক আছে, এটা আবার এদিকে আছে উপরের দিকে, এই জন্য আমরা এখানে একটা, সরি, এটা আবার এদিকে আসতেছে, এই জন্য আমরা এখানে একটা কি ফিজিবল সলিউশন পাবো। এই যে এটা, এটা এদিকে আসতেছে, আসার ফলে আমরা এখানে কি বলতেছি, যেটা এদিকে, তার মানে এখানে আমাদের কমন একটা এরিয়া আমরা পাচ্ছি। যদি এটা এদিকে চলে যাইতো, তাহলে কিন্তু এদিকে আর পেতাম না, কারণ এতো এদিকে দেখা হবে না। তাহলে এই যে এরিয়াটা এখানে যেটা ভুল করে সবাই, এরিয়াটা আইডেন্টিফাই করা, তাই না? মানে কোনটা নির্দিষ্ট ফিজিবল সলিউশন হবে সেটাই ভুল করে বেশি। আমি এখানে একটা গ্রাফটা একটু ইয়া করে দিই, দেখেন, এটা উপরের দিকে আসতেছে, এটা উপরের দিকে আসতেছে। বলেন তো, এ তিনজনের কি দেখা হবে কিনা বলেন? আমি যে তিনটা তীর চিহ্ন দিছি, একটা দুইটা তিনটা, এগুলো দেখা হবে? হবে। হবে জি তো, স্যার, কারণ হবে। এ তো এদিকে আসতেছে, এও এদিকে আসতেছে, এও এদিকে আসতেছে, তার মানে এদের রিজিয়ন হলো এটা, তার মানে এটা ফিজিবল সলিউশন থাকবে, এই যে এই এলাকাটা, একদম পুরো এই এলাকাটা। এই ঠিক এলাকার আছে, মধ্যে সমাধানটা আছে। এই এলাকার মধ্যে এর সলিউশনটা আছে। এখন সলিউশনটা আছে সেটা আমরা আইডেন্টিফাই করলাম, কিন্তু স্পেসিফিক কত সেটা তো আমরা জানি না। এর জন্য আমরা এখানে বারটেক্স বা শীর্ষবিন্দু বের করব, করার পর আমরা এখানে কি দেখবো যে কোন বিন্দুতে সর্বোচ্চকরণ হয়, কোন বিন্দুতে সর্বনিম্নকরণ হয়। এখন আমরা চলে আসি, আমাদের পড়ানো শেষ, আমরা এখন ওই যে বেসিক গুলো আরেকটু দেখি। এই যে দেখেন, এখানে লেখচিত্রের সাহায্যে লিনিয়ার প্রোগ্রামিং সমাধান, এখন আপনাদের কাছে এগুলো অনেক সহজ মনে হবে। এই যে লিনিয়ার প্রোগ্রামিং হলো এক ধরনের গাণিতিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো সমস্যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সর্বাধিক বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয়। লেখচিত্রের সাহায্যে লিনিয়ার প্রোগ্রামিং সমাধান করতে কিছু ধাপ অনুসরণ করতে হয়। ওই যে ধাপগুলো কি কি সেগুলা এখানে বলে দিয়েছে, যে
প্রতিটি সীমাবদ্ধতা সমীকরণ কি সমানতা রূপে লিখতে হবে, মানে ইকুয়াল দিয়ে লিখতে হবে। তারপর প্রতিটি রেখার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করতে হবে। কিভাবে বের করতে হবে? একবার এক্স অক্ষে ওয়াই 0 আর বা ওয়াই অক্ষে x0 বসায় আমরা এখানে কি পয়েন্টগুলো বের করব। তারপর আমরা স্টেপ 3-তে কি ফিজিবল সলিউশন বা সম্ভাব্য অঞ্চল, এটাকে বলা হয় সম্ভাব্য সমাধান অঞ্চল। তো সীমাবদ্ধতাগুলোর মধ্যে যে অঞ্চলটি সব শর্ত পূরণ করে, তাই না, সেটাই হলো কি ফিজিবল সলিউশন বা সম্ভাব্য অঞ্চল। এই 3টা স্টেপ, ঠিক আছে? এগুলো আপনারা, এই যে আমি যে প্রথমে আপনাদের বলেছিলাম, এখন সহজ মনে হচ্ছে না স্টেপগুলা? জি। যখন আপনারা একটা এক্সাম্পল করবেন, যখন আপনারা একটা ম্যাথ করবেন, তারপরে কিন্তু আপনাদের কাছে সহজ মনে হবে। আগে কিন্তু সবগুলো কেমন জানেন চোখের মধ্যে ভাসতে থাকবে। এই যে দেখেন, শীর্ষবিন্দু পরীক্ষা করা, সম্ভাব্য অঞ্চলগুলো শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করতে হবে, ABCD আমরা করেছি, তাই না? আবার প্রতিটি শীর্ষবিন্দুর জন্য আমরা উদ্দেশ্য ফাংশনের মান বের করব। করার পর যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সেটাই হবে কি সমাধান। প্রশ্ন যদি সর্বোচ্চ মান বলে আমরা সবচেয়ে বড় মান নিব, সর্বনিম্ন মান বললে সবচেয়ে ছোট মানটা নিব। বলেন, আপনাদের কাছে কি এটা সহজ মনে হচ্ছে না এখন? জি স্যার। আমি বলি ইনশাল্লাহ দেখবেন যে 19তমতে গ্রাফিক্যাল সলিউশন থেকে একটা ম্যাথ থাকবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে অ্যাপ্লিকেশন লিনিয়ার প্রোগ্রামিং এর অন্যতম একটা অ্যাপ্লিকেশন এটা। বলেন, আপনাদের কোনো প্রবলেম? দেখেন, এত সুযোগ কিন্তু কোথাও পাবেন না যে এত প্রশ্ন করা বা এত জিজ্ঞাসা করা। আমি নিজে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি বারবার। পড়ায় চলে যাবে, টিচারদের কাজ কোর্স শেষ করে দিবে, এবার আপনি পাস করেন ফেল করেন ওটা ওনাদের ম্যাটার না। বলেন, আপনাদের কারো প্রবলেম আছে আর? না স্যার, বুঝতে পারছি স্যার।